আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে রিদিতা রাজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গভীর রাতে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই অভ্যুত্থানে আহতরা, দাবি পূরণে হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে ফিরলেন হাসপাতালে। বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে তিতুমির শিক্ষার্থীদের অনশন ও ব্যারিকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা, অনির্দিষ্টকালের জন্য কলেজ শাটডাউন। সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার মাথাচাড়া দেবে বললেন তারেক রহমান। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য। ঢাকার ধামরাইয়ে পুরাতন ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্রকণা দূষণ ছড়াচ্ছে পরিবেশে, গাছপালা, ফসলি জমি ও নীলাই বিল সহ হুমকিতে জীববৈচিত্র্য। এবং বিপিএল এলিমেন্টারে আজ রংপুরের প্রতিপক্ষ খুলনা, প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি বরিশাল চিটাগাং। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। রোববার রাত 1:45টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে চলে যান। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে রাত 12:15টার দিকে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে এসে বিক্ষোভ দেখান তারা। যাযাবর মিন্টু রিপোর্ট। সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রোববার রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহতরা। এর কয়েক মিনিট পরে আহতদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 1 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 2 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে, 4 নাম্বারটা চলমান প্রক্রিয়া। তবে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা মিটিং হবে। 5 নাম্বারটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা এই সপ্তাহের মধ্যেই। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে। আর রাষ্ট্রীয় সম্মাননা প্রক্লেমেশন, এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নম্বরটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোট ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আন্দোলনে আহতরা। এই দাবি দেখাগুলো যদি আমরা পূর্ণভাবে কমপ্লিট না পাই, তখন আমরা আবারও রাজপথে আসব। জুলাই আন্দোলনে আহতদের বিক্ষোভের শুরু গত শনিবার সন্ধ্যায়। বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা, পুনর্বাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননা সহ বিভিন্ন দাবিতে ওই দিন সন্ধ্যায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতরা বিক্ষোভ শুরু করেন। পরে এক পর্যায়ে তারা আগারগাঁও সড়ক আটকে দেন। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। যাযাবর মিন্টু রিপোর্ট। রোববার রাত 11টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার। জানান চালিয়ে যাবেন তাদের ব্যারিকেড কর্মসূচি। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে। আমরা অবরোধ ঘোষণা করছি। অবরোধের অংশ হিসেবে থাকছে আমতলী, মহাখালী রেলগেট এবং গুলশান লিংক রোড। সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো। রাষ্ট্রের বিরুদ্ধে দ্বিচারিতারও অভিযোগ করেন তিতুমির ঐক্যের উপদেষ্টা মুক্তার। যদি আমাদের সাথে যোগাযোগ করা না হয় এবং আমাদের দাবি, যেটি মূল দাবি, তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়া হয়, তবে মনে রাখবেন এটাই শেষ নয়। জনদুর্ভোগ তৈরি করবেন না, আমাদের বাধ্য করবেন না। সংবাদ সম্মেলনে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, শিক্ষা উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার এবং আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি পেশ করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে নতুন অধিদপ্তর গঠন করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই অধিদপ্তর গঠন করা হবে। আহতদের সারা জীবনের চিকিৎসা ভাতা দেওয়া, সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসন, শহীদ পরিবারকে আজীবন ভাতা দেওয়ার বিষয়গুলো রেখে করা হচ্ছে নতুন নীতিমালা। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সমাজ কল্যাণ, স্বাস্থ্য, বিদ্যুৎ, মৎস্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সহ অন্যরা উপস্থিত ছিলেন। আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় সব করা হবে বলে জানান উপদেষ্টারা। স্থায়ীভাবে এই আহতদের সারা জীবনের চিকিৎসা এবং পুনর্বাসন সমস্ত কাজগুলি নীতিমালার অধীনে সম্পন্ন হবে। মুক্তিযুদ্ধের যেহেতু মন্ত্রণালয়ের মধ্যে আছে, তাদের বিষয়টা মাথায় রেখে কি বিষয়ে অ্যাড্রেস করলে তাদের জন্য নিরাপদ হবে, তাদের পরিবার নিরাপদ হবে, তাদের জীবিকা সুনিশ্চিত হবে এবং তাদের চিকিৎসা সুনিশ্চিত হবে, সেই সমস্ত ধারাগুলোকে এখানে নেওয়া হয়েছে। সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার আবারও মাথাচাড়া দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে ৩১ দফা কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন দিতে হবে। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র কাঠামো নির্মাণে বিএনপির ৩১ দফা নিয়ে সবগুলো বিভাগের পাশাপাশি রাজধানীতেও চলছে প্রশিক্ষণ কর্মশালা। কদমতলী থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এমন কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে সংস্কার প্রস্তাবনাগুলোর বাস্তবায়নের জন্য দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয়, নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। একটি পথ, নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, শুধু নির্বাচিত হলেই হবে না, জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলো রক্ষাও করতে হবে। আমরা সত্যিকার ভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি, তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। কারণ 5 বছর পরে আবার এই সরকার, যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে, তাদেরকে আবার পরবর্তী 5 বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে, এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে। তারেক রহমান বলেন, সংস্কারের প্রস্তাবগুলো বিএনপি সবার আগে দিয়েছে, পরে অনেকেই বলেছে। সবাই মিলেই এই সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভাঙ্গা ও গলানো হচ্ছে ঢাকার ধামরাইয়ে। ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্র কণা মারাত্মক দূষণ ছড়াচ্ছে পরিবেশে। গাছপালা, ফসলি জমি ও নীলায় বিল সহ হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। জনস্বাস্থ্যের উপর সীসা কণার মারাত্মক ক্ষতিকর প্রভাব থাকলেও সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। ব্যাটারি রিসাইক্লিং এর পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবিদরা। সৈয়দ অদিতের রিপোর্ট। দীর্ঘ সময় ধরে পুরনো ও পরিত্যক্ত ব্যাটারি থেকে সীসা আহরণ কারখানাগুলো দেশের নিদারুণ দূষণ ও প্রাণহানি ঘটিয়ে চলেছে। ঠিক তেমনি ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকায় অবৈধ ব্যাটারি কারখানা স্থাপন করে কর্মকাণ্ড চালাচ্ছে জিয়াংশু অ্যাসিড ব্যাটারি কোম্পানি। প্রায় 10 বছর আগে নির্মিত এই কারখানা চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই। এরই অংশ হিসাবে গেল নভেম্বরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদেশি মালিকানাধীন এই কারখানা দিনের বেলায় বন্ধ থাকলেও রাতের আধারে শুরু হয় ক্ষতিকর সীসা গলানোর কাজ। দিক দিয়ে গেলে মানে আমরা তো একটু বয়স্ক মানুষ, ওই শ্বাসের সমস্যা জায়গা, এমন শ্বাসের সমস্যা ধুম পাই না, আর চোখ দিয়ে এমন বালি যায়, বালি গিয়ে চোখ কুট করে, মানে এই গাছ গাছালিতে ফল ফলানি যা আছে গোটা সব পড়ে জায়গা। অসুখ বিসুখে মানে জোর হয়ে যাওয়ার জোর কোনো কিছু মানে সেরকম হয় না,
এসিটির পানিটা এমন খারাপের খারাপ, আর ধুমেটা কালা ধুমেটা আইসে রাস্তাঘাটে চলতে পারি না। এটা আরো কয়েকবার এই এই করলো, করে ফিরে আবার ফিরে এটা চালু হয়ে যায়, তাহলে এটা আমরা কেমনে কি করবো। এই বিষয়ে সরেজমিনে তদন্ত গেলে কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়। পরিবেশের ছাড়পত্রের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক ও পুলিশকে বাধা দেয় কর্মরত চীনা শ্রমিকরা। পরে পুলিশের সহায়তায় ভিতরে গিয়ে দেখা যায় সেখানে থরে থরে সাজানো রয়েছে সীসার প্লেট। শিগগিরই উদ্যোগ না নিলে জনস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশ দীর্ঘস্থায়ী হুমকিতে পড়বে। এই ব্যাটারিতে কিন্তু আপনার থাকে অনেকগুলো হেভি মেটাল বলে গেলে, যেমন তরল বর্জ্য বের হয়। এই বর্জ্যটাকে আমরা ট্রিটমেন্ট করে পিউরিফাই করে স্পেশালি পিএইচকে 7 নিয়ে এসে কিন্তু পানিটা ছাড়তে লিকুইড খালে বিলে আপনি ডিসচার্জ করি। আদারওয়াইজ যদি এটা আপনার সরাসরি ছেড়ে দেন তাহলে সমস্ত বায়োডাইভার্সিটি লস হয়ে যাবে, জীবজন্তু মাছ তা সব মারা যাবে। আপনি দেখেন আমাদের যে তুরাগ নদীগুলো আজকে মাছ নাই, কেন পানি আছে মাছ নাই। অধিকাংশ ইন্ডাস্ট্রি চলছে, বাট ইটিভি তারা প্রপারলি চালাচ্ছে না, কারণ ইটিভি চালানোর পয়সা ব্যয়বহুল বিধান অনেকে ইটিভি নাইও। ইটিভি থাকা উচিত, এবং ইটিভি নট থাকলে ইটিভিকে ডেইলি তাদের এফ্লুয়েন্ট জেনারেট হওয়ার পরে এটাকে ট্রিটমেন্ট করে ডিসচার্জ করতে হবে খালে বিলে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তার আওতায় আমরা প্রতিদিন অন্তত 6টি মোবাইল কোর্ট পরিচালনা করছি ঢাকা শহর, নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই অঞ্চলে। এই অভিযানটি চলমান আছে। আমরা খুব রিসেন্ট আরও কিছু ব্যাটারি কারখানায় অভিযান করব এবং অবৈধ কারখানাগুলো বন্ধ করা হবে। সীসা দূষণের কারণে শুধু পরিবেশ এবং জনস্বাস্থ্যই নয়, দেশে অর্থনীতিতে যে বিরূপ প্রভাব ফেলছে তা মোট জিডিপির 5.9% সমান বলে জানিয়েছে ইউনিসেফ। ধামরাই থেকে সৈয়দ আদিত, চ্যানেল আই। ব্যাংককে প্রবাসী বাংলাদেশি খুব বেশি নয়, যারা আছেন তাদের কেউ কেউ ব্যবসা করে দারুণ সফলতা দেখিয়েছেন। বাংলাদেশে থাই কসমেটিক্সের ভালো চাহিদা থাকায় সাভারে যৌথ উদ্যোগে কারখানা গড়ে তুলতে কাজ করছেন 48 বছর ধরে থাইল্যান্ড প্রবাসী আব্দুল আজিজ। বাংলাদেশে পোশাক তৈরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যাংককে স্যুট তৈরি করে ইউরোপ, অস্ট্রেলিয়া রফতানি করছেন সাভারের আদম আলী। ব্যাংকক ঘুরে থাইল্যান্ডের সফল 2 প্রবাসী বাংলাদেশের সফলতার গল্প জানাচ্ছেন মাসুর শাকিল। ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল আজিজ 1974 সালে তরুণ বয়সে কৌতূহলে সামদেশ খ্যাত থাইল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। সেখানে থাই তরুণীর প্রেমে পড়ে বিয়ে করেন তিনি। পরিবারের আপত্তির আশঙ্কায় 12 বছর দেশে না ফিরলে তাকে মৃত ভেবে নিয়েছিলেন দেশে থাকা স্বজনরা। 12 বছর আমি বাংলাদেশে কোনো যোগাযোগ করি না ডরে। সবাই জানতো যে আমি মারা গেছি। ওনারা 40 পর্যন্ত খেয়ে ফেলাইছিল। বড় ছেলের জন বয়স 2.5 বছর। তখন আমি আমার ওয়াইফকে নিয়ে যাই যে এখন যেহেতু নাতি হয়েছে এখন তো আর ফালাইবে না। বাড়িতে গিয়ে আমি নিজের বাড়িতে চিনতে একটু অসুবিধা গেছে। থাই ওয়াইফ নিয়ে গেছি। হাজার হাজার লোক সন্ধ্যার সময়, পুরা ইউনিয়নের লোক আসছে। যে লোক মারা গেল ওইগুলো কিভাবে আসলো। নানা ধরনের ব্যবসা করার পর বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে কার্গো বাণিজ্য করে সফলতা পেয়েছেন আব্দুল আজিজ। তা এখন বর্তমানে আমার ছেলে বলতেছে যে বাবা বাংলাদেশে একটা কসমেটিক করব, এই জন্য উনি 2টা ডেলিগেট নিয়ে গেছিল। থাইল্যান্ডের সবচেয়ে বেস্ট বিগ কোম্পানি যেটাকে মিস্তিন বলে, থাইল্যান্ডের নাম্বার 1 কসমেটিক কোম্পানি। তারাও চাচ্ছে যে বাংলাদেশে একটা ফ্যাক্টরি করার জন্য, এবং তাদেরকে আমরা জায়গাও দেখাইছি সাভারে। সাভারের আদম আলী 1988 সালে স্যুট কারখানায় কাজ নিয়ে ব্যাংকক যান। তিনি প্রায় 40 বছর ধরে আছেন সেখানে। টুরিস্টরা দোকানে আসে, তখন আমরা ওই মেজারমেন্টস নেই। স্যুট, শার্ট, প্যান্ট বা উইন্টার ক্লথস আপনার ছেলেদের মেয়েদের এগুলো আমরা বানিয়ে দিই আর কি। তখন আমরা বাইরে গিয়ে অর্ডার নিয়ে আসি, এবং বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, ইউকে, আমেরিকা, কানাডার থেকে আমাদের অর্ডার আসে। সুযোগ থাকলেও থাই পাসপোর্ট নেননি এই বাংলাদেশি। সবুজ পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিজের তৈরি কমপ্লিট স্যুট রপ্তানি করছেন তিনি। আরও অনেক বাংলাদেশিরা আমাদের সিনিয়র অনেকেই রেসিডেন্টশিপ পার্মানেন্ট রেসিডেন্ট পাইছে, তাদের থাই ওয়াইফ বা বিভিন্নভাবে পাইছে। তবে বাংলাদেশি ফ্যামিলি হিসাবে আমরা 5 জন একটা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার এই দেশে। তবে আমি মনে করি মৃত্যু আগ পর্যন্ত আমি বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে যাব। বাংলাদেশ থেকে থাইল্যান্ডের বিমান যাত্রা 2 থেকে 3 ঘন্টার হলেও প্রবাসী বাংলাদেশি মাত্র কয়েক হাজার। বাংলাদেশ আসিয়ানভুক্ত হলে কাছের দেশটিতে বাংলাদেশিদের কাজের সুযোগ আরও বাড়বে বলে জানান সফল থাই প্রবাসী বাংলাদেশিরা।
মাসুর শাকিল, চ্যানেল আই, ব্যাংকক, থাইল্যান্ড। ঘন কুয়াশার কড়কড়ে ঠান্ডায় নাগাল উত্তরের জনপদ, নিদারুণ কষ্টে দিন পার করছেন খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষ। এমন পরিস্থিতিতে দিনাজপুরে এসব মানুষকে শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব ও আশ্রয় সমবায় সংঘ। শীত নিবারণে কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধা বঞ্চিত মানুষ। মানবতার সেবায় পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সহ সুধীজনরা। শাহ আলম শাহীর রিপোর্ট। হিমেল হাওয়ায় উত্তরের জনপদ দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ। বচাগঞ্জ উপজেলার ভাদুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উষ্ণ উপহার পেয়ে খুশি অসহায় ও দুস্থ এসব মানুষ। আইলাম, খুব ভালো লাগলো। শীতের থাকা নিব ঠান্ডার মধ্যে এই ভাদুরিয়া ক্লাব থাকি আমি কম্বল পাইলাম, খুব ভালো লাগতেছে। ঠান্ডা খুশি, আজকে আমরা কম্বল পাইলাম, খুশি। মহতি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন এমন কার্যক্রম করার জন্য অনুকরণীয়। ওনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাদের যে গরিব অসহায় মেহনতি মানুষ আছে তারা যেন শীতে কষ্ট না পায় তাদের জন্য কম্বল তারা বিতরণ করছে। তাদের এ সকল মানবিক কাজ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। যারা প্রান্তিক মানুষ, এছাড়া শিশু এবং বৃদ্ধ রয়েছে, তাদের শীতে প্রচন্ড কষ্ট হচ্ছে। এই শীত নিবারণের জন্য প্রকৃতি ও জীবন ক্লাব দিনাজপুরের পক্ষ থেকে আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান কার্যক্রম হচ্ছে। এটি নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ। সুন্দর একটি আয়োজনকে আমি আমার থানার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তারা যাতে আরো বেশি বেশি করে গরিব দুঃখীর মাঝে ভালো শীত বস্ত্র বিতরণ করতে পারে এবং ভালো ভালো কাজ করতে পারে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় আজকের এই কম্বল বিতরণী অনুষ্ঠানে যারা আয়োজন করে তাদেরকে এই এলাকার গরিব দুঃখী মানুষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতেও এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় আয়োজকদের। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর আমরা চেষ্টা করি এই যে দিনাজপুরের মানুষের জন্য কিছু করা। দিনাজপুরে এই কঠিন শীতে আমরা চেষ্টা করেছি কিছু কম্বল হয়ে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহায়তা দেওয়া। প্রকৃতি ও জীবন ক্লাবের মতো উচ্চবিত্তরাও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে প্রত্যাশা সবার। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের মধ্যে অন্যতম ভাষা সৈনিক শহীদ আবুল বরকত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জন জহুরুল হক প্রাঙ্গণে তার স্মৃতি ঘিরে হয়েছে আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। তবে লোকবল সংকটে অনেকটা স্থবির জাদুঘরটি। আব্দুল রবির ভিডিওচিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। ফেব্রুয়ারির 21 তারিখ কবি আল মাহমুদ তার কবিতায় এভাবেই বর্ণনা দেন 21শে ফেব্রুয়ারির। আর তাতে স্থান পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাষা সৈনিক শহীদ আবুল বরকতের নাম। ভাষা আন্দোলনের বিভিন্ন ঘটনা প্রবাহের ছবি, চিঠি, বরকতের ব্যবহার্য জিনিসপত্র, মরণোত্তর 21 পদক সহ দুর্লভ জিনিসপত্র ও ঐতিহাসিক স্মৃতিচিহ্ন নিয়ে 2012 সালে চালু হয় ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। বাংলা ভাষার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চায় কর্তৃপক্ষ। মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই সংগ্রামে লিপ্ত হয়েছিলেন, সেই চেতনা আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। তরুণ যারা আছে, যারা ভাষা সম্পর্কে জানতে চায়, ভাষা আন্দোলনের ইতিহাস জানতে চায়, তাদের জন্য আমাদের এখানে চমৎকার বলবো যে এখানে সংগ্রহ রয়েছে। একজন পরিচালক ও একজন পরিদর্শক ছাড়া জাদুঘরটিতে কোনো লোকবল নেই। জাদুঘরের জন্য যেটি স্পেশালাইজড যে ম্যান পাওয়ার দরকার, কিউরেটর দরকার, নলেজেবল যে পার্সন দরকার, এই মুহূর্তে এইরকম এখানে কেউই নেই। জাদুঘরটিকে সম্প্রসারিত করে যুগোপযোগী করতে চান সংশ্লিষ্টরা। এখানে যে আমাদের রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই,
কানাডার ক্যালগারি স্ক্যান্ডিনাভিয়ান সেন্টারে আমরা সবাই সংগঠনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি প্রদান করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং অজ্ঞতার অন্ধকার দূর করার প্রার্থনা জানান। পূজা মণ্ডপে শিশু ও শিক্ষার্থীদের জন্য আর্ট কম্পিটিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা সবাই সংগঠনের সভাপতি রূপক দত্ত, সাধারণ সম্পাদক অয়ন সরকার, সহসভাপতি জয়ন্ত বসু, শুভ মজুমদার এবং অন্যরা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডা নাগরিকদের দেশি পণ্য কেনার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যে 25% এবং চীন থেকে আমদানি করা পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই আহ্বান জানালেন ট্রুডো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশিত এই শুল্ক কার্যকর হবে মঙ্গলবার মধ্যরাত থেকে। এর জবাবে চীন, কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করেছে। চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করারও প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে শুল্ক আরোপ ইস্যুতে অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে শোষণের দিন শেষ, শুল্ক আরোপের ফলে প্রাথমিকভাবে কিছুটা কষ্ট হলেও এটাই সঠিক সিদ্ধান্ত বলেও দাবি করেন ট্রাম্প। কৃষি সংবাদ। মাত্র 4টি মৌ বক্স দিয়ে মধু আহরণ শুরু করলেও এখন মামুনুর রশিদ মামুনের মৌ বক্সের সংখ্যা 450টি। আগে শুধু কুষ্টিয়া জেলায় মৌচাষ সীমাবদ্ধ থাকলেও এখন 26টি জেলায় মধু সংগ্রহ করেন তিনি। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় মধু আহরণের পরিমাণ বেড়েছে। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য বিরচিত আল মুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া এলাকা। গ্রামীণ সড়কের দুই পাশ জুড়ে বিস্তীর্ণ সরিষা ক্ষেতের পাশে সারি সারি মৌ বক্স। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা ফুল থেকে এখন পর্যন্ত 3 টনের বেশি মধু সংগ্রহ করেছেন। সব মিলিয়ে এবছর 20 থেকে 25 মেট্রিক টন মধু সংগ্রহের আশা করছেন এই মৌচাষী। এই বছরের আমার লক্ষ্যমাত্রা 20 টন। অলরেডি আমি 3 টনের উপরে সরিষা ফুলের মধু হারভেস্ট করে ফেলেছি। তো এই যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটা থাকলে আমার 5 টন মতো সরিষা ফুলের মধু পাবো। আর অন্যান্য ফুলের মধু দিয়ে আমার 20 টনের টার্গেট আছে। আগাম সরিষা আবাদের কারণে মধুর পরিমাণ বেড়েছে বলে জানান চাষিরা। ওই বিঘিতে আছে 6 মণ 7 মণ। হ্যাঁ, মোম আসলে আমার উপকার হয়, শস্যের পক্ষে ফলন ভালো হয়। আষাঢ়ি ধান হয়, তারপরে আমার এই মাঠে হচ্ছে সরিষা হয়, সরিষা হওয়ার পরে চৈতি ধান হয়। 3টা ফসল আমরা ভালো মতন পাই। মৌমাছির ফলন বাড়ে। প্রতি 8 থেকে 10 দিন পর পর মধু সংগ্রহের কাজ চলে বলে জানান খামারের কর্মচারীরা। 10 থেকে 12-14 দিনের ভিতরে আমরা মধু ভাঙি এবং আবহাওয়ার ভিতরে থাকে বুঝছেন। এই যে যত তাপমাত্রা বেশি থাকবে তত তাড়াতাড়ি আমাদের মধু ভালো, এখানে মানটা ভালো মধু আমরা খাওয়ার জন্য নিলে। যাচাই করে খাঁটি মধু কেনার আহ্বান জানিয়েছে এই উদ্যোক্তা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। ভয়াবহ দূষণে অস্তিত্ব সংকটে কক্সবাজারের অন্যতম নদী বাঁকখালী। বছরের পর বছর ধরে নদীর পাড়ে বর্জ্যের পাহাড় গড়েছে পৌরসভা। আর এতে হুমকিতে পরিবেশ, প্রকৃতি, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য। প্রকাশ্যে পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডেও নীরব ভূমিকায় প্রশাসন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিওচিত্রে সরজম মানিকের রিপোর্ট। নেই আগের সেই জৌলুস কিংবা প্রমত্তা ঢেউ। দখল আর দূষণের ফলে হয়ে চলেছে সরু থেকে সরুতর। অর্থনীতির প্রাণ প্রবাহ খ্যাত ঐতিহ্যবাহী বাঁকখালী নদী আজ অস্তিত্ব সংকটে। অথচ 60-এর দশকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জাহাজে যাত্রী পরিবহনের একমাত্র অবলম্বন ছিল এই নদী। একটা সময় যে কোস্তরাঘাট ঘিরে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, কালের পরিক্রমায় সেই ঘাটেই গড়ে তোলা হয়েছে পৌরসভার ময়লা আবর্জনার পাহাড়। এছাড়া নৌযানের পোড়াতেল সহ স্থানীয় সব ময়লা আবর্জনারও গন্তব্য বাঁকখালী। বাঁকখালী নদী রক্ষায় মেগা প্রকল্প সহ প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ নদী পাড়ের বাসিন্দা সহ সচেতন মহলের। একদম সচেতন ভাবে ইচ্ছাকৃতভাবে একটা বাঁকখালী নদী যে আপনি পৌরসভার ডাম্পিং স্টেশন করেন, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। পাশাপাশি দূষণ মুক্ত করার জন্য একটা মেগা প্রকল্প হাতে নিতে হবে। পরিবেশবাদীরা বলছেন, প্রশাসনের দায়সারা আচরণে বাঁকখালীর দূষণ ও দখল রোধ সম্ভব হচ্ছে না। এখানে প্রচুর পরিমাণ ডক কেয়ার গড়ে উঠছে, পাশাপাশি প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য
বাকখালী নদীতে পড়ছে। এটি এখন দূষণ দখলের কবলে পড়েছে। বাকখালী নদীকে দূষণমুক্ত রাখতে হলে এটির একটি অথরিটি করা দরকার। কারণ স্রোত নাই, নদীর যে প্রবাহমান বাকখালী নদী ছিল, নদীর স্বচ্ছ কোনো পানি নেই। এটা বিভিন্ন কারণে আমরা দূষণ করছি। সেখান থেকে যেটা বলেন আপনি, যেখানে ডগ ইয়ারের কারণে এটা ডগ ইয়ার আসলেও প্রদূষিত যেখানে যেন না পেলে এটা সরকারের থেকে অত পরিবেশ মন্ত্রণালয় থেকে এটা দেখা খুবই দরকার মনে করছি আমি। তবে জেলা প্রশাসন বলছে নদী দূষণের উৎস অনুসন্ধানে কাজ চলছে। দূষণের বিষয়টি যেহেতু একটি মেকানিক্যাল প্রসেস, টেকনিক্যাল প্রসেস, আমরা আশা করছি যে আমাদের কারিগরি সহায়তার একটা প্রয়োজন আছে। সকল কিছু মিলে আমরা দ্রুতই দূষণের ব্যাপারে কার্যক্রম শুরু করতে পারব। তথ্য বলছে 2012 সাল থেকে পর্যটন শহরের শত শত টন বর্জ্যও ফেলা হচ্ছে বাকখালী নদীর কস্তুরাঘাট এলাকায়। দূষণের কবলে পড়ে ঐতিহ্য হারাতে বসেছে কক্সবাজারের প্রধান নদী বাকখালী, যার প্রভাব পড়ছে পর্যটন শিল্পের উপর। তাই পরিবেশবিদরা বলছেন এ ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সরকার। কক্সবাজারের বাকখালী নদীর মোহনা থেকে সরওয়ার মানিক, চ্যানেল আই। খেলার খবর। গভীর রাতে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই অভ্যুত্থানে আহতরা, দাবি পূরণে হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে ফিরলেন হাসপাতালে। বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে তিতুমির শিক্ষার্থীদের অনশন ও ব্যারিকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা, অনির্দিষ্টকালের জন্য কলেজ শাটডাউন। সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার মাথাচাড়া দেবে বললেন তারেক রহমান। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য। ঢাকার ধামরাইয়ে পুরাতন ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্রকণা দূষণ ছড়াচ্ছে পরিবেশে, গাছপালা, ফসলি জমি ও নীলায় বিল সহ হুমকিতে জীববৈচিত্র্য। এবং বিপিএল এলিমিনেটরে আজ রংপুরের প্রতিপক্ষ খুলনা, প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি বরিশাল চিটাগং। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেঅনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।